আমরা স্ট্যাটিক্স পড়েছি। রুম থেকেই পড়াচ্ছি অনলাইনে। শোনা যাচ্ছে? Am I audible? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, তো আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারে যেটা পড়েছি সেটা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র কি, কে বলবে বলো? ভর কেন্দ্র, সেন্টার অফ মাস কি? বলো দেখি। চলো রাজেশ বল দেখি, ভর কেন্দ্র কি? রাকেশ, কোনো বস্তুর ভরকেন্দ্র যদি এরকম হয় যে তার মধ্য দিয়ে বল প্রয়োগ করা হলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হবে। না তাহলে ওটা তো ভর, ঠিকই বলেছো, ওটা তো ভর কেন্দ্র, গতি। হ্যাঁ ঠিকই আছে, একদম ঠিকই বলেছো। আলাদা স্টেটমেন্ট চেঞ্জ করে গিয়েছে। ভর কেন্দ্র এমন একটা বিন্দু যেই বিন্দু দিয়ে বল প্রয়োগ হলে শুধুমাত্র রৈখিক গতি হবে, অনলি ট্রান্সলেশনাল মোশন। রৈখিক গতি, শুধুমাত্র রৈখিক গতি। আমি সেই পোলে ওই কোশ্চেনটা দিয়েছিলাম, যেখানে ওই টেলিগ্রামের অ্যাপে শুধুমাত্র রৈখিক গতি। টেলিগ্রামের অ্যাপে কিছু কোশ্চেন দেওয়া আছে, কেরামত দেখছি এখনো ট্রাই করেনি, ওগুলো চেষ্টা করবে, দেখবে পারো কিনা। হ্যাঁ স্যার। তো ভুল হলেও দেখবে, তুমি জাস্ট ট্রাই করো, দেখবে নতুন কিছু জিনিস শিখতে পারবে বা রিভাইজ হবে। আমি প্রিভিয়াস চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন দেবো যাতে পুরোনো চ্যাপ্টার গুলো মোটামুটি মাথায় থাকে। তো শুধুমাত্র, হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র রৈখিক গতি হবে, সেটাই হচ্ছে ভরকেন্দ্র। এবারে যদি আমরা কোনো নর্মাল শেপের কথা ভাবি, ধরো একটা স্ফিয়ার, সার্কেল, এদের সেন্টার অফ মাস কোথায় হয়? বলো সেন্টার অফ মাস কোথায় হয়? চলো অমৃতা বলো, সার্কেলের সেন্টার অফ মাস কোথায়? কেন্দ্রর দিকে, যেদিক থেকে বল প্রয়োগ করা হবে সেই দিকেই হবে। বল নয়, যেদিকে ভর বেশি থাকে। আর যদি সিমেট্রিক্যাল বডি হয়, সিমেট্রিক্যাল বডি সেন্টার অফ মাস সেন্টার অফ সিমেট্রিতে থাকে, মানে সার্কেলের ক্ষেত্রে একদম সেন্টারে, মাঝখানে। আমরা যারা সিলিন্ডার নেই বা এটা এরকম প্লেন নেই, এরকম একটা আয়তক্ষেত্র, এর সেন্টার অফ মাস কোথায় হবে? না, এর মাঝখানের বিন্দুতে। যদি এটা ইউনিফর্ম হয়, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে একদম সেন্টার অফ সিমেট্রিতে হয়। ইউনিফর্ম মোশন বলতে ইউনিফর্ম বডির ক্ষেত্রে। ইউনিফর্ম বডি মানে যার প্রত্যেকটা বিন্দুতে ঘনত্ব সমান। এবার এটা যদি একটু আলাদা হয়ে যায়, কিরকম? ধরো এক পাশটা লোহা আর এক পাশটা তোমার অন্য কাঠের তৈরি, এক পাশটা লোহা এক পাশটা কাঠ, তাহলে কি হবে? তাহলে আমাদের লোহার দিকে, হ্যাঁ, লোহার দিকে ভর কেন্দ্র সরে আসবে। ভেরি গুড, ভর কেন্দ্র লোহার দিকে সরে আসবে। তাহলে আমাদের যদি এরকম ডিফারেন্ট শেপের বস্তু হয়, তাহলে যেইখানে ভারী যেদিকে আছে, ভারী যেদিকে, আপনি মিডিলে না হয়ে ভর কেন্দ্র এরকম একটা জায়গায় হতে পারে। তাহলে ভর কেন্দ্র সম্বন্ধে জানা গেছে, ভর কেন্দ্রে বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতি হবে। এইবার আমরা যদি কোনো বস্তুকে ঘোরাতে চাই, রোটেট করাতে চাই,
তখন কি দরকার হয়, রোটেট করাতে গেলে আমাদের কি দরকার হয়, বলো। বলের কি দরকার হয়, বল নয়, বলের ভ্রামক। ভ্রামক। তাহলে বলের ভ্রামক জিনিসটা কি, ঝিলাম বলো, বলের ভ্রামক কি? বিন্দুকে নির্দিষ্ট ধরে সেই বিন্দু বরাবর ওই বলের ওপর লম্ব প্রতিক্রিয়ার দুটির গুণফলকে বলের ভ্রামক বলা হয়। আচ্ছা, চলো, অনেকটা হয়েছে, পুরাটা হয়নি। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, লম্ব হতে হবে, আর বল, এই দুটোর গুণফল। তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বল আর ঘূর্ণন অক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুইয়ের সমন্বয়ে যে রাশিটি বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তাকে আমরা বলছি বলের ভ্রামক। তাহলে আমরা জি সমান, জি দিয়ে ডিনোট করি, জি সমান আর ক্রস এফ। তাহলে আমাদের যদি এরকম একটা লাইন হতো, মানে বস্তুটা ধরো এরকম, তাকে তুমি এখানে ক্ল্যাম্প করে রেখেছো আর বল প্রয়োগ করছো এখানে এইদিকে, তাহলে দেখো ঘূর্ণন অক্ষ, আমাদের এই পয়েন্টটা এ বিন্দু ঘূর্ণন অক্ষ, তাহলে এইখান থেকে বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বলতে এ বি, এটা যদি বি হয়, তাহলে এ বি, এটা লম্ব দূরত্ব। তার মানে আমাদের এখানে বলের ভ্রামক কি হয়ে যাবে না, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইন্টু বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। বেশ, এবারে দেখো এফ গুণিত এবি বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি জি কি এফ গুণিত এবি নয়, এখানে এটা ঠিক আছে কারণ মাথায় ভেক্টর দেয়নি, কিন্তু যদি আমরা এরকম বলতাম এফ ক্রস এবি, এফ ক্রস এবি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। অ্যাকচুয়ালি কি হবে, জি সমান, বলো বলো, এফ ওটা এবি ক্রস এফ, আর ক্রস এফ, দেখো আর ক্রস এফ বলেছি, এখানে কি হয়ে যাচ্ছিল, এফ ক্রস আর হয়ে যাচ্ছিল না, এফ ক্রস এবি করলে এফ ক্রস আর হয়ে যাচ্ছে, আর এটা ঠিক আছে, বোঝা যাচ্ছে। বলের ভ্রামক, বলের ভ্রামক সম্বন্ধে কারো অসুবিধা থাকলে বলো। চলো তোমাদের বইয়ের অঙ্ক দেখা যাক। ধরো স্থিতিবিজ্ঞানের যে গাণিতিক উদাহরণ আছে, উদাহরণ করো একটা দেখি। সবার কাছে কি ছায়ার বইটা আছে? ছায়ার বইটা না, কার আমার নেই? কাছে ওই দত্ত পাল্টা আছে। শুধু ঝিলামের নেই, ঠিক আছে, বাকিদের আছে তো, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে আমাদের বলেছে এক 1.4 মিটার, দেখো উদাহরণ একেরটা কোনটার পরে 1.3.1 এর পরে যে গাড়ির গতি যেটা আমি বলেছিলাম ওর পরেই যে উদাহরণটা আছে, আমি কোশ্চেনটা বলছি দেখো। আমাদের বলেছে এটা একটা 1.4 মিটার দীর্ঘ একটা দণ্ডের দু প্রান্তে, হালকা দণ্ড বলেছে, মানে এই দণ্ডটার কোনো ভর নেই, এর দুপাশে দুটো ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিরকম, একটা 2 কেজি, একটা 5 কেজি, এটা 2 কেজি, এটা 5 কেজি। এবার কি বলেছে, দণ্ডের কোন বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকবে। দেখো এর কোথায় যদি তুমি ঠেকা দিয়ে রাখো তবে অনুভূমিক অবস্থায় থাকবে,
কি করে বের করবে বলো? কোথায় ঠেকা দিলে অনুভূমিক হয়? কেউ কোনো বলবে? দেখো, যদি আমার আচ্ছা 5 কেজি বলে ভরের বস্তুর উপর বল কত, কত বল কাজ করছে? 5 ইন্টু জি, জি 9.8 বা 10 যা খুশি বলা যেতে পারে। 2 কেজি ভরের বস্তুর উপর কত বল কাজ করছে? 2 ইন্টু জি। 2 ইন্টু জি। আচ্ছা আমরা ধরে নিলাম যে এই 2 কেজি ভরের বস্তু থেকে x দূরত্বে আমাদের ঠেকা দিয়ে রাখতে হবে। তাহলে এই পাশের দূরত্বটা কত? 1.4 মাইনাস x, 1.4 মাইনাস x। এবার বলো যে ওই যে ঘূর্ণন অক্ষ, মানে দেখো যেখানটা ঠেকা দিয়ে রেখেছি ওর সাপেক্ষেই ঘুরবে। যদি 5 কেজির বলের ভ্রামক বেশি হয়ে যায় তাহলে জিনিসটা কি এইভাবে ঘুরবে, আর যদি 2 কেজির বলের ভ্রামক বেশি হয় তাহলে পাশে ঘুরবে। এবারে আমাদের যদি বস্তুটা না ঘুরে, মানে একদম স্টেবল থাকে, স্টেবল থাকা মানে কি, এমন জায়গায় বল প্রয়োগ করতে হবে, মানে ঠেকাটা দিয়ে রাখতে হবে যাতে ওই বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক শূন্য হয়ে যায়। তাহলে বলো এই যে বিন্দুটা আমি যদি এ বিন্দু বলে দেই, এ বিন্দুর সাপেক্ষে 2 কেজি বলের ভ্রামক কত? কে বলবে বলো? কেরামত বলতে পারবে? 2 কেজি বলের ভ্রামক না স্যার। x ইন্টু 2 ইন্টু জি। x ইন্টু 2। দেখো আমরা বলের ভ্রামক কি দেখলাম, বল ইন্টু ক্রিয়ারেখা থেকে লম্ব দূরত্ব। তাহলে দেখো আমাদের এটা ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখা কোনটা? এই 2 কেজি বল তো আমাদের এই বি বিন্দুতে কাজ করছে, এইখানে 2g। তাহলে আমাদের লম্ব দূরত্ব কি x, আর বল হচ্ছে 2g। একদম ঠিক বলেছো। এবার এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কিভাবে ঘোরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। দেখো এটা যে বুঝতে পারবেনি বলো। দেখো এই এ বিন্দুতে ঠেকা দিয়ে রেখে আমরা যদি বি বিন্দুতে বল প্রয়োগ করি, এই এই জিনিসটা কিভাবে ঘুরবে? এই এই রডটা এইরকম একটা ভাবে ঘুরবে, এইরকম একটা দিকে ঘুরবে, ঠিক কি না? দেখো পরের মুহূর্তে কি রকম হবে না, এই রকম ভাবে রডটা চলে আসবে। দেখো এখান থেকে এই এই পথে আসছে। 2 কেজি বলের উপর ভরের উপর যে বলটা, 2 কেজি ভর যে বলটা দিচ্ছে তার দ্বারা রডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা নিয়ে কারো সমস্যা আছে? নেই তো? আরে সমস্যা থাকলে বলো, আর না থাকলেও বলো। এবার 5 কেজি ভরের, 5 কেজি ভরের বস্তু কোন দিকে? নিচের দিকে, এই এই পাশের দিকে নিচের দিকে টানছে সি বিন্দুতে। তাহলে এ কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো 5 কেজি ভরের বস্তুর জন্য যদি ঘুরতো তাহলে এটা রডটা এইরকম হয়ে যেত, মানে সি বিন্দুটা এখানে চলে আসতো, এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। বলের ভ্রামকের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে যদি আমরা পজিটিভ ধরি, ক্লকওয়াইজ হবে নেগেটিভ। তাহলে বলো এই ক্ষেত্রে বলের ভ্রামক কত, দূরত্ব কত? 1.4 মাইনাস এক্স, আর বল কত? 5g। আমাদের যদি বস্তুটাকে সাম্যাবস্থায় থাকতে হয় কি হতে হবে? জি এটা ইকুয়াল টু 0 হতে হবে, নেট বলের ভ্রামক 0 হতে হবে। কারো সমস্যা আছে? এবার এই সমীকরণ থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে আমাকে বলো কত হবে। বলো দেখি, সবাই ক্যালকুলেট করো, খাতা কলম নিয়ে বসতে বলেছি আমি এই জন্য। এক্স ইন্টু 2g সমান 1.4 মাইনাস এক্স ইন্টু 5g।
চলো সবাই, কেউ বলবে না, আমি পোল দেবো। অপশন 1 মানে এ বি সি ডি করে, এ বি সি ডি। এ ধরলাম 2 মিটার, বি 0.5 মিটার, সি 1 মিটার, ডি 1.2 মিটার। চলো ও এখানে তো একটা সমস্যা, কারেক্ট অ্যান্সার আমি জানি না, আমি যে কোনো একটা বলে দিচ্ছি। যে কোনো একটা বলছি, কারণ তোমরা অ্যান্সারটা দেখতে পাবে, আমি যদি কারেক্টটা দিয়ে দিতাম সেটাই সবাই দিয়ে দিতে। এ বি সি ডি। তোর এখনো কারো বেরোয়নি? একজন অ্যান্সার দিয়েছে। রাকেশ অ্যান্সার দিয়েছে, দেখাচ্ছে কারেক্ট, কিন্তু ওটা কারেক্ট অপশন নয়। টাইম কি আরেকটু দেবো? করবে সবাই? হ্যাঁ করবে না আমি বলে দেবো, বলো। না স্যার, দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আর একটু হয়ে গেছে, এটা ভুল চলো হয়ে আর গেছে। আমি আরো 1 মিনিট টাইম দিয়ে দিলাম। এবার অপশন কোনটা দেবো? যে কোনো একটা দিয়ে দাও, সি একটা দিয়ে দিলাম। আরে এটা কি ক্যালকুলেশন করছো এখনো বাচ্চা ছেলের মতন? কতক্ষণ লাগবে? জি জি কেটে দাও। এবার ক্যালকুলেট করো। তিনজন অ্যান্সার করেছে, এখনো একজন বাকি। কে বাকি? চলো পোল শেষ, দেখি। তাহলে রাকেশ ঠিক অ্যান্সার দিয়েছে, এবারে অপশনটা ঠিকই দিয়েছিলাম, আরে 1 মিটারই হবে। আর বাকিদের ঝিলাম অ্যান্সার দিয়েছে ভুল, ঝিলাম বলেছে এ, অমৃতা বলেছে ডি, আর কেরামত অ্যান্সার করেনি। যাই হোক, তো এটা কেন হলো না? আরে এটা কেন হলো না? তো কি ক্যালকুলেশন ছিল? 5x 2x এপাশে নিয়ে আসো, 5x 1.4 এর সাথে 5 গুণ করো, কত হবে? 7 7। 14 5 70, 1.5 ছিল 7, और 7x সমান 7, x সমান 1 মিটার। এটা কেন হলো নি? এটা তো না হওয়ার কিছুই ছিল না। চলো যাই হোক, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে করো তোমরা। কোন অঙ্কটা দেবো?
এই একই রকম কোশ্চেন দিচ্ছি, এবার কোশ্চেনটাকে একটু জাস্ট ডাটাগুলো চেঞ্জ করছি। কি বলছে 10 মিটার দীর্ঘ, এটা হচ্ছে 10 মিটার, 10 মিটার দীর্ঘ একটি দণ্ডের এক প্রান্তে 2 কেজি, এই প্রান্তে 2 কেজি, অন্য প্রান্তে 5 কেজি রাখা হলো। ওই একই কোশ্চেন না, ঠিকই আছে, আলাদা কোশ্চেন, সেটা অন্য ছিল। 5 কেজি ভর রাখা হলো, দণ্ডটির কোন বিন্দুতে ঝোলালে সেটি অনুভূমিক সাম্যাবস্থায় থাকবে, দণ্ডটির ওজন কত, মানে সে কোথা থেকে ঝোলালে, একই রকম কোশ্চেন। ধরলাম এই জায়গাটায় ঝোলালে হবে, 2 কেজির প্রান্ত থেকে ধরলাম x দূরত্বে। চলো তোমরা এবারে বের করে x এর মানটা আমাকে বলো, আমি অপশন দিচ্ছি। সবাই অঙ্কটা করতে শুরু করে দাও। এর পাশে 2 কেজি, দণ্ডের কোনো ভর নেই, এবার এক প্রান্ত থেকে x এর মান, x সমান কত, কোথা থেকে ঝোলালে আমাদের অনুভূমিক থাকবে। অপশন দেই 6.14, 7.14, 5.20, 7.55। চলো পোল লঞ্চ করছি, কতক্ষণ টাইম দেবো, 1.5 মিনিট টাইম দিচ্ছি, 1.5 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা অপশন গুলো কোনটা দিয়ে কি ছিল একবার দেখি। অপশন আমিও জানি না, চলো একটা দিয়ে দিই, অপশন দেখাবো এখন, কোনো চিন্তা নেই। চলো দুজন অ্যান্সার দিয়েছে, এখনো দুজন বাকি, করো করো, এখনো টাইম আছে আমাদের। সবাই অপশন দিয়েছো বি, বি কারেক্ট অ্যান্সার, একদম ঠিক আছে। এখানে যদি দেখাচ্ছে কেউ দেয়নি, কিন্তু আমাদের সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে মোটামুটি এই ব্যাপারটা বোঝা গেছে যে এইরকম দিলে আমাদের যখনই কোনো রোটেশনাল সাম্যাবস্থায় থাকবে, তার মানে বলের ভ্রামক, এই পাশের বলের ভ্রামক আর এই পাশের বলের ভ্রামক বিপরীতমুখী হচ্ছে, ফলে ওদের যোগফলটা 0 হবে। চলো আরেকটা প্রবলেম আমি দেই। এবার
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, যেখানে অপশন কোনটা হলো বি এরটা। আমাদের বলেছে তিনটে ভর, M1 M2 আর M3, এরা কোথায় আছে না M1 বলে দিয়েছে, এটা M1 হচ্ছে 1 কিলোগ্রাম, M2 হচ্ছে 2 কিলোগ্রাম আর M3 হচ্ছে আমাদের 3 কিলোগ্রাম। এদের পজিশন ভেক্টর বলে দিয়েছে। পজিশন ভেক্টর মানে M1 এর পজিশন ভেক্টর যেটা বলছে R1 সমান বলছে I ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ। R2 কত বলছে না R2 বলছে I ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। R3 বলেছে 2I ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এগুলো সব আমাদের ইউনিট দিয়েছে মিটারে, ভরগুলো কেজিতে, আর R1 R2 R3 মিটারে। আমাদের জানতে চাইছে ভর কেন্দ্রের পজিশন কোথায় হবে, ভর কেন্দ্রের অবস্থান। দেখো এইটার মানে কি, এই যে পজিশন ভেক্টর I ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ বলেছে, এর মানে হচ্ছে M1 ভরের বস্তু কোথায় আছে না 1 4 1 এই বিন্দুতে। M1 ভরের বস্তুর x কোঅর্ডিনেট 1, y কোঅর্ডিনেট 4 আর z কোঅর্ডিনেট 1। M2 ভরের বস্তুর কোঅর্ডিনেট গুলো দেখি বলো, কে বলতে পারবে, কেরামত বলতে পারবে M2 ভরের বস্তুর পজিশন কোথায় আছে? স্যার 1 1 1 মনে হচ্ছে। ভেরি গুড, একদম ঠিকই বলেছে, একদম 1 1 1। চলো M3 ভরের বস্তুর কে বলবে, বলো বলো। 2 স্যার 2 -1 -1 দেখা গেল -2 মাইনাস 2 প্লাস 2 +2 minus সরি -1 সরি -2 মাইনাস 2। ভেরি গুড। তাহলে আমাদের এক্স সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট কোথায় হবে? আমরা কি ফর্মুলা জানতাম, M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3। আরো থাকলে আরো হতো, কিন্তু এখানে তিনটেই আছে। চলো এইটা করে আমাকে বলো কত হচ্ছে M1 x1 M2 x2 M3 x3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। সবাইকে বলতে হবে। আচ্ছা তোমরা একদম, আচ্ছা এই এক্সএমটা সবাই বলো মুখে মুখে দেখি, একটা আমি করেই দেই। M1 কত 1, x1 বলতে 1, M2 কত বলো, M2 কত 2, x2 1 আর M3 3, x2 2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে কত হচ্ছে 6 7 8 9 ডিভাইডেড বাই 6, তার মানে 3 দিয়ে কাটবে নাকি, 3 এর 2। ঠিক আছে, এইটা কারো ডাউট থাকলে বলো। YCM আর ZCM এটা বের করা তোমাদের কাজ, করো আমি পোল দেবো। YCM আর ZCM ক্যালকুলেট করো। চলো অপশন গুলো লিখে রাখি, A B C
ডি। প্লাস হাফ মাইনাস হাফ প্লাস 3/2 মাইনাস 3/2। আচ্ছা, কোশ্চেনটা লাগবে তোমাদের। সবাই কোশ্চেনটা তুলে নিয়েছো খাতায়? না, কোশ্চেনটা তুলোনি? এবার আমি পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল দিচ্ছি, আশা করি সবার হয়ে গেছে। প্রথমে এক্সসিএম টার জন্য পোল দিচ্ছি। এক্সসিএম প্লাস হাফ না মাইনাস হাফ না প্লাস 3/2 না মাইনাস 3/2, কি হয়েছে? এই এক্সসিএম না ওয়াইসিএম? ওয়াইসিএম। ওকে ওকে, এক্সসিএম দিয়ে দিয়েছো? চলো চলো, আমি স্টপ করে দিলাম, ভুল বলে দিয়েছিলাম তো, অনেক হয়তো এক্সসিএম দিয়ে দেবো। ওয়াইসিএম এর পোল দিচ্ছি। ওয়াইসিএম 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 কি এখনো করনি? ছ সেকেন্ড আছে। চারজন এ দিয়েছে এবং চার, আচ্ছা এটা বলেছে রাকেশ, ঝিলাম আর কেরামত, তিনজনেই ঠিক বলেছে। তার মানে অমৃতার ভুল হয়েছে। এটা প্লাস ওয়ান হবে, ক্যালকুলেশন করে দেখো ঠিক করে। প্লাস ওয়ান হচ্ছে তো? অমৃতা ভুল হলো কেন? ভুল হলো কেন? m1 y1 1 into 4, m2 y2 2 into 1, m3 y3 3 into -1 by 1 plus 2 plus 3, তাহলে 4 2 6 minus 3, 6 minus 3 মানে 3 plus 3, 3 এর 6 মানে হাফ। চলো জেডসিএম টা দেখো। অমৃতা বোঝা গেছে? বোঝা গেছে ওয়াইসিএম টা? হ্যাঁ স্যার, আচ্ছা ভুল করে মাইনাস সাইনটা দেওয়া হয়েছিল, ওইটাই ক্যালকুলেশন করে দিই। আচ্ছা চলো, এটা আমি একটা দিয়ে দেই। আমাদের এবার জেডসিএম এর অপশন বলো, এবিসিডি। চলো সবাই মার্ক করো জেডসিএম। টাইম কি আর একটু দিতে হবে? দুজন অ্যান্সার করেছে। দুজনে ঠিক বলেছে, দুজন অ্যান্সার করেছে, দুজন। ওই অপশনগুলোতে কি দিতে হতো? হ্যাঁ, ওই অপশনগুলোতে কি দিতে হতো? না এটা ঠিকই তো করেছো তোমরা, দুজনেই ঠিক করেছো। ও না, বলছি ওই অপশন গুলোর মধ্যেই, হ্যাঁ ওগুলোই ছিল। কে কে অমৃতা আর ঝিলাম করেছে, আর রাকেশ আর, তোমরা কি বুঝতে পারোনি যে ব্যাপারটা কি বলতে চাইছি নাকি? এই অপশন গুলোই ছিল। আচ্ছা তাহলে হয়ে যাই হোক, মাইনাস হাফ কি সবার বেরিয়েছিল? হ্যাঁ মাইনাস হাফ। মাইনাস হাফ বেরিয়েছিল, ওকে তাহলে ঠিক আছে। চলো এবার আমাদের কোশ্চেন আলাদা ছিল। আমাদের কোশ্চেন ছিল যে সেন্টার অফ মাসের পজিশন অবস্থান কোথায়, মানে পজিশন ভেক্টর কোথায়।
আমাদের কোশ্চেন জানতে চেয়েছিল আরসিএম কত। দেখো আমরা যদি এক্সসিএম ওয়াইসিএম জেডসিএম বের করে নিতে পারি, তাহলে আরসিএম কত হবে? এক্সসিএম আই ক্যাপ প্লাস ওয়াইসিএম জে ক্যাপ প্লাস জেডসিএম কে ক্যাপ। তার মানে এটা এক্সসিএম কত বেরিয়েছিল? 3/2 আই ক্যাপ, ওয়াইসিএম হাফ জে ক্যাপ, জেডসিএম মাইনাস আর কে ক্যাপ। এটাই অ্যান্সার। বোঝা গেছে? কারো ডাউট থাকলে বলো, কারো যদি ডাউট থাকে কোনো রকম বলো। ঠিক আছে, আচ্ছা একটা খুব ভালো প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন আছে যেটা আমি করে দিচ্ছি। কোশ্চেনটা তোমরা বলছে আর ব্যাসার্ধে ডব্লিউ ওজনের একটি চাকার সামনে, এটা একটা খুব একটু ঝামেলার কোশ্চেন, আমি জাস্ট ওই জন্য বলে দিচ্ছি তোমাদেরকে। এটা চাকা, চাকাটার ব্যাসার্ধ বলে দিয়েছে আর, চাকার ব্যাসার্ধ আর আর ওজন হচ্ছে ডব্লিউ। এর সামনে কি আছে না একটা তোমার এরকম বাধা আছে, বাধা আছে, তো অনুভূমিকটা দিতে হতো নাকি, অনুভূমিক তলের উপর গাড়িটা যাচ্ছে, এর উপর একটা বাধা আছে যার হাইট হচ্ছে এইচ, এই হচ্ছে বাধা। এবার আমাদের যেটা কোশ্চেনে বলেছে, কোশ্চেনে বলেছে যে আমাদের ব্যাসার্ধ হচ্ছে স্মলার, স্মলার ব্যাসার্ধের, এই চাকাটার ব্যাসার্ধ হচ্ছে স্মলার, আর এর সামনে যে বাধাটা আছে সেটার হাইট হচ্ছে স্মল এইচ। এর ভর যেটা, ভর যেটা সেটা হচ্ছে ডব্লিউ, ওজন, ওজন বলে দিয়েছে একদম, যে নিচের দিকে যেটা কাজ করছে চাকায় সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে অনুভূমিক দিকে কত বল প্রয়োগ করলে চাকাটাই বাধা অতিক্রম করে চলে যেতে পারবে? অনুভূমিকে কত বল প্রয়োগ করলে চাকাটাই বাধা অতিক্রম করে চলে যাবে? দেখবে সাইকেলের চাকার সামনে যদি একটা ইট পড়ে যায়, তাহলে আমাদের একটু বেশি বল প্রয়োগ করে প্যাডেল করতে হয়, তাহলে এটা কত বল দিতে হবে, এফ এর ভ্যালু কত, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে একটা কনসেপ্ট হচ্ছে, আমাদের চাকাটা ঘুরছে কোন বিন্দু সাপেক্ষে, না যেইখানটায় টাচ করে আছে এইখানে সাপেক্ষে চাকাটা ঘুরে যাবে, তাই তো? দেখো কারো অসুবিধা থাকলে নিঃসংকোচে বলো, এই বি বিন্দু সাপেক্ষে চাকাটা ঘুরবে, তাহলে এই বি বিন্দু সাপেক্ষে যদি আমাদের ঘুরে যেতে হয়, যদি দেখো যদি ডব্লিউ বলের ভ্রামক বেশি হয়, ডব্লিউ বল কোন দিকে ঘোরাতে চাইছে এই চাকাটাকে, বি বিন্দু সাপেক্ষে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এফ বল কোন দিকে ঘোরাতে চাইছে সামনের দিকে, ঠিক কি না? ওজনটা তো একে পিছনে টেনে রেখেছে, মানে চাকাটাকে এইভাবে ঘোরাচ্ছে, এটা হচ্ছে ডব্লিউ বল এদিকে ঘোরাচ্ছে, আর এফ বল সামনের দিকে যেতে চাই, নিয়ে যেতে চাইছে। দেখো বলের ভ্রামকটা এফ, ডব্লিউর জন্য যদি পজিটিভ হয় এফ এর জন্য নেগেটিভ। কারো ডাউট থাকলে বলো, এই চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের 11 ফিজিক্সের সবচেয়ে জটিল চ্যাপ্টার আমরা পড়ছি, ওই জন্য আমি স্লো পড়াচ্ছি। আমাদের রোটেশন যেটা, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল ইন রিজিড বডি, এটাই হচ্ছে ক্লাস 11 এর সবচেয়ে জটিল চ্যাপ্টার, বাকি চ্যাপ্টার একদম ইজি। ফলে যার ডাউট থাকবে 1000বার জিজ্ঞেস করবে, আমি খুব স্পিডে ওই জন্য এগিয়ে যাচ্ছি না। এই জিনিসটা বোঝা গেছে? যদি ডাউট থাকে নিঃসংকোচে বলো, দেখি বলো সবাই বুঝতে পেরেছো কি পারোনি? পারলেও বলো, না পারলেও বলো, পারলেও বলো না পারলেও বলো। অমৃতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ছিলাম হ্যাঁ
রাকেশ, হ্যাঁ বুঝে গেছি। কেরামত? हाँ सर আচ্ছা, তাহলে দেখো আমাদের কন্ডিশন কি, না এই এফ বলের ভ্রামক আর ডব্লিউ বলের ভ্রামকের যোগফল 0 হতে হবে। এইবার আমাদের মেন কাজ যেটা, যে এফ বলের ভ্রামক কত আর ডব্লিউ বলের ভ্রামক কত। দেখো এফ বলের ভ্রামক কত হবে, না এই হাইটটা গুণ করতে হবে, কারণ এটাই হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমরা যে নাম দিয়ে দেই, এটাকে সি নাম দেই আর এটাকে ডি নাম দেই। দেখো এফ বলের ভ্রামক, এফ বলের ভ্রামক কি হবে, না বল আর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি বিসি। কেউ বলতে পারবে বিসির ভ্যালুটা কত? আর BC মাইনাস এইচ। হ্যাঁ একদম ঠিক, কারণ দেখো এই পুরোটা তো আমাদের আর, এই যে দেখো এই সেন্টার থেকে এই দূরত্বটাই আর, তার মানে এই দূরত্বটা আমাদের আর, আর এইটুকুটা এইচ, তার মানে বিসি সমান আর মাইনাস এইচ, এফ ইন্টু আর মাইনাস এইচ। এটা এফ বলের ভ্রামক। এ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ, তার মানে এটা কি বলবো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, তার মানে মাইনাস। তাহলে এফ বলের ভ্রামক পেয়ে গেলাম। এর পরেরটা ডব্লিউ বলের ভ্রামকটা তোমরা একটু ভাবো দেখি। ডব্লিউ বলের ভ্রামকটা যদি করতে হয় তাহলে আমাদের কার সাথে কাকে গুণ করতে হবে, গুণ কার সাথে কে হবে? ডব্লিউ বলের ভ্রামক, ডব্লিউ তো বল, এর সাথে কাকে গুণ করতে হবে, না এর লম্ব দূরত্ব। কোনটা লম্ব দূরত্ব? এটা বিডি, তাই তো? দেখো বি বিন্দু থেকে লম্ব দূরত্ব বিডি। কারো ডাউট থাকলে বলো। এবার আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে বিডির ভ্যালুটা বের করতে হবে। বিডি কি করে বের করবে, বিডি কি করে বের করবে এটা ভাবো একটু, আমাকে কেউ বলতে পারবে কি? দেখো আমি যদি এই ও বিন্দু থেকে বলি, ও বিন্দু থেকে ওবি যেটা, এটা কি আর, আর ওডি কি, ওডি আর মাইনাস এইচ। এইটা যদি কেউ বুঝতে না পারো বলো, ওবি সমান হচ্ছে আর, ওডি হচ্ছে আর মাইনাস এইচ। বোঝা গেছে? ডাউট থাকলে নিঃসংকোচে বলো। তাহলে ওবি স্কয়ার সমান কি, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে বিডি সমান কি হবে দেখি, বলো বিডি একদম রুট আন্ডার ওবি স্কয়ার, ওবি স্কয়ার মানে আর স্কয়ার মাইনাস ওডি স্কয়ার, আর মাইনাস এইচ এর স্কয়ার। এটাই কারো ডাউট থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, এইচ স্কয়ার এইচ শুধু এইচ স্কয়ার? না না এটা সূত্রতে ভাঙতে হবে। 2 আর এইচ আসবে তো একটা। হ্যাঁ ওটা তো আমি যেটা লিখেছি এটা ঠিক আছে না ভুল আছে বলো? এটা ঠিক আছে। এটা ঠিক আছে? হুম কারো ডাউট থাকলে বলো। দেখো বিডি সমান রুট আন্ডার ওবি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। বিডি ওবি কত, সরি বিডি সমান ওবি, ওবি স্কয়ার। ওবি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার, ওবি কত আর, আর ওডি কত আর মাইনাস এইচ। আর এটাকে যদি তোমরা একদম ভেঙে বলো তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কত হবে বলো এটা দেখি। 2 আর এইচ প্লাস মাইনাস এইচ স্কয়ার। হ্যাঁ 2rh মাইনাস এইচ স্কয়ার, ভেরি গুড। এইবার আমাদের কি বলেছে,
এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ডব্লিউ কিরকম ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। দেখো কেরামত বুঝতে পারছো? আগের দিন তুমি ছিলে না ক্লাসে, কিন্তু এগুলো আমি একটু বলেছি আগের ক্লাসে। বোঝা যাচ্ছে কি? মোটামুটি। হ্যাঁ স্যার। মোটামুটি কেন, 100% না হলে তুমি জিজ্ঞেস করবে। 100% যতক্ষণ না বুঝতে পারছো জিজ্ঞেস করবে, মোটামুটি বুঝে যাবে না, বারবার জিজ্ঞেস করবে যে স্যার এই জায়গাটা কেন হলো। মোটামুটি বুঝে একদম যাবে না, সবাইকে আমি বলি 100% বুঝে যাবে। দেখো ঠিক আছে, ডাউট আছে হ্যাঁ, কিনা স্যার। বলো, কোথায় ডাউট হচ্ছে? ঠিক আছে, ওকে। তাহলে আছে, স্যার। আমাদের যদি এই বস্তুটাকে, এই গাড়িটাকে এই এইচ বাধা অতিক্রম করে যেতে হয়, তাহলে কি এইটার বলের ভ্রামককে আমাদের 0 হতে হবে, না হলে কি যেদিকে বলের ভ্রামক বেশি সেদিকে চলে যাবে। মানে অ্যাকচুয়ালি আমাদের এই এফটাকে বেশি হতে হবে। আমরা একদম ক্রিটিক্যাল কন্ডিশন যদি বলি, একদম ক্রিটিক্যাল কন্ডিশন, দেখো এফ বেশি হলে কোনো ক্ষতি নেই। মিনিমাম এফ কত হবে? যখন এফ মিনিমাম হবে তখন বলের ভ্রামক 0। এফ যত বেশি হবে সামনের দিকে বলের ভ্রামক তত বাড়বে। তাহলে ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কি না, ডব্লিউ রুট আন্ডার 2rh minus h square minus f into r minus h equal to 0। এই দুটো বলের ভ্রামক ক্রিটিক্যাল কন্ডিশনে। এটাকে যদি আমরা g1 বলি আর এটাকে যদি g2 বলি, ক্রিটিক্যাল কন্ডিশনে g1 প্লাস g2 সমান 0। এটা চলো এখান থেকে আমাকে ক্যালকুলেট করে f কত হচ্ছে বলো। এখান থেকে বলো f কত হচ্ছে। f সমান কত হচ্ছে? আরে কেউ তো বলো। w root under minus h square r minus h। এই পরিমাণ বল মিনিমাম, এই পরিমাণ বল দিতে হবে। এর চেয়ে বেশি বল দিলে অবশ্যই উঠে যাবে, কোনো ব্যাপার নয়। তাহলে f must be greater than equal to this। বোঝা গেল? এরকম কিছু জটিল কোশ্চেন, মানে একটু যদি কঠিন কোশ্চেন করবে বলে তবে এই ধরনের কোশ্চেন দেবে। এটা যথেষ্ট কঠিন কোশ্চেন, না হলে আমাদের সোজা সোজা কোশ্চেন আসবে। তারপর আমরা এখানে মোটামুটি এই চ্যাপ্টারের প্রবলেম আমরা করলাম কিছু। তোমরা বাড়িতে চেষ্টা করবে, যার যেটা আটকাবে সেটা আমাকে পরের দিন বলবে। আমরা একটু নতুন চ্যাপ্টারটা শুরু করি, তাই তো? দৃঢ় বস্তুর ঘূর্ণন, রোটেশন অফ রিজিড বডি। খুব মন দিয়ে দেখবে, 11 ফিজিক্সের সবচেয়ে জটিল চ্যাপ্টার পড়ছি, কারণ এই জিনিসগুলো কখনো তোমরা পড়ে আসোনি। জটিল চ্যাপ্টার, কিন্তু পড়ি দেওয়ার পরে দেখবে এর চেয়ে সোজা আর কিছু হতেই পারেনি। একদম সোজা, বুঝতে পারবে, যেখানেই বুঝতে পারবে না বলবে। রোটেশন অফ রিজিড বডি। তাহলে আমরা যখন কোনো বস্তুকে ঘোরাই, ঘোরাতে গেলে আমাদের কি লাগে? বলের ভ্রামক লাগে, তাই তো? দেখবে একটা বলের সাপেক্ষে কখনোই কোনো কিছুকে ঘোরানো সম্ভব নয়। একটা বল দিয়ে আমরা কখনোই কোনো কিছুকে ঘোরাতে পারি না। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? দেখো কোনো জিনিসকে যদি আমরা ঘোরাতে চাই, ধরো আমি কোনো জিনিসকে ঘোরাবো, কি ঘোরাবো? ঘোরানোর মতো আছে এটা কি আমার কাছে? বোতল। যে এটা ধরো বোতল, বোতলের তুমি যদি ক্যাপকে ঘোরাতে যাও, দেখো কটা আঙুল লাগে? দুটো আঙুল লাগে, তাই তো? একটা আঙুল দিয়ে ঘোরানো কিন্তু খুব একটা সহজ সাধ্য ব্যাপার নয়।
দুটো দিয়ে ঘোরাতে হয়। যখন তুমি দরজার কবজা খুলছো তখন তুমি বলবে যে হ্যাঁ একটা দিয়ে আমি খুলেছি, তাই তো? যখন তুমি দরজা খুলছো কি হচ্ছে, একটা বল অ্যাপ্লাই করছো, সিঙ্গেল ফোর্স, তাহলে কি করে আমাদের এখানে ঘুরছে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসতে পারে। আমি বললাম যে দুটো বল লাগে কোনো জিনিসকে ঘোরাতে গেলে, তাহলে একটা বলে কি করে ঘুরছে? অ্যাকচুয়ালি যখনই একটা বল অ্যাপ্লাই হচ্ছে, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে? নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছে? প্রত্যেক বলে সমান ও বিপরীত প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো, যখন তুমি এরকম কবজাটা তো এখানে আমাদের আটকানো আছে, তুমি যখন কবজার এখানে বল প্রয়োগ করছো তখন এই জায়গায় একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে, এই দুটো বলের ক্রিয়ায় ঘুরছে। বোঝা যাচ্ছে? যখন তুমি বোতল বলবে যে বোতল তো আমি এক আঙুল দিয়ে অনেক সময় ঘুরিয়ে দিতে পারি, কিন্তু এক আঙুল দিয়ে ঘোরাতে গেলে যে সমস্যাটা হয় সেখানে সহজে হয় না, কিন্তু ওখানেও ওই ভেতরের সারফেসে একটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী সমান বিপরীত প্রতিক্রিয়া আসে বলেই আমরা ঘোরাতে পারি। ঠিক আছে, দুটো বল লাগে। তাহলে আমাদের যখন দুটো বল কাজ করছে, দুটো বল যদি আমাদের একই জায়গায় কাজ করে, একই জায়গায় সমান আর বিপরীতমুখী বল সেম পয়েন্টে কাজ করছে, বস্তু ঘুরবে? না, না, স্থির ঘুরবে থাকবে না, ওই জায়গায়। না। স্থির থেকে যাবে। কিন্তু হুম। এই এই দুটো বলকেই জাস্ট একটু তুমি সরিয়ে দাও, মানে একটাকে এ পাশে আর একটাকে এ পাশে, এবার ঘুরবে? হুম। হ্যাঁ। সেন্টার অফ মাসের সাপেক্ষে ঘুরে যাবে। তাহলে দেখো, কোনো বস্তুকে যদি ঘোরাতে হয় তাহলে দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল লাগছে। এই দুটো বলকে বলছে আমাদের দ্বন্দ্ব বা কাপল। কাপল কাপল কেন বলেছে? দুটো বল আছে বলে কাপল। আর দুজন সমান সমান্তরাল বিপরীতমুখী থাকলে কি হয়? ঝগড়া সৃষ্টি হয়। সমান একই রকম সমানে সমানে হচ্ছে একজন, তাহলে বিপরীতমুখী যখনই থাকবে তখন সৃষ্টি হবে দ্বন্দ্ব। বাংলায় বলা হয় দ্বন্দ্ব, ইংরেজিতে বলা হয় কাপল। এই দ্বন্দ্বের ভ্রামক তাকে আমরা নতুন একটা টার্ম দিচ্ছি যেটাকে বলে টর্ক। বাংলায়ও টর্ক কি বলা হয়? টর্ক এটা অ্যাকচুয়ালি কি না, এটা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। তাহলে দ্বন্দ্ব কি বলো? দ্বন্দ্ব কি? কেরামত বলো, দ্বন্দ্ব কি? আরে যেটা বুঝেছো বলো, কোনো চাপ নেই। স্যার ভাষা দিতে পারছি না। ভাষা দিতে হবে নি। তাহলে কি, যদি দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল কাজ করে তাদেরই আমরা দ্বন্দ্ব বলবো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুটো বিপরীতমুখী সমান বল, এটাই হচ্ছে দ্বন্দ্ব। এবার এই দ্বন্দ্বের ভ্রামক, তাহলে দেখো একটা বলের ভ্রামক যখন বলছিলাম আমরা কি বলছিলাম? বল আর বল ঘূর্ণন অক্ষ থেকে ক্রিয়াবিন্দুর লম্ব দূরত্ব। তাহলে দ্বন্দ্বের ভ্রামকে কি দুটো টার্ম আসবে, প্রথম বলটার জন্য একটা, দ্বিতীয় বলটার জন্য আরেকটা, ঠিক কি না? এই ধরো একটা বস্তু, তার উপর দুটো বল কাজ করছে, এইদিকে একটা এফ বল কাজ হচ্ছে, এইদিকে আরেকটা এফ বল কাজ হচ্ছে। তাহলে দেখো এইটা ঘুরবে, আর এটা যদি ঘোরে তাহলে দেখো এদের আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এই বিন্দু সাপেক্ষে নাম দিয়ে দাও এ বি সি। তাহলে দেখো উপরের দিকে যে বলটা আছে সে কোন দিকে এই বি বিন্দু সাপেক্ষে ঘোরাবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো কেউ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। আচ্ছা, এই পরের অন্য বলটা যেটা নিচের দিকে আছে এটা বি বিন্দু সাপেক্ষে কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, এই বি বিন্দু সাপেক্ষে।
এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এইটাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। ওই জন্যই তো আমাদের ঘুরছিল। আমরা দুটো সমান সমান দ্বারা বিপরীতমুখী বল প্রয়োগ করছিলাম বোতলে, ধরো ক্যাপ খুলছি, একটা বল ওদিকে একটা উল্টো দিকে, কিন্তু ঘোরাচ্ছে দুজনেই একই দিকে। তাহলে এই দুজনের বলের ভ্রামক কি সেম ডিরেকশনে, তাহলে টোটাল বলের ভ্রামক মানে যেটাকে আমরা দ্বন্দ্বের ভ্রামক বলছি, এটা কি যোগ হয়ে যাবে। তাহলে বলো উপরের দিকের বলটার জন্য এফ ইন্টু দূরত্ব কত, উপরের দিকের বলটা বিসি। বিসি, হুম। বিসি, আর নিচের দিকের বলটার জন্য দ্বন্দ্ব কত হবে, মানে এফ বলের ভ্রামক ইন্টু কত হবে, এবি। এফ ইন্টু এবি। এবি, হুম। ব্যাস, এফ ইন্টু এবি। এবার তুমি যদি এফ কে কমন নিয়ে নাও তাহলে কি পাচ্ছ, বিসি প্লাস এবি, হ্যাঁ বিসি প্লাস এবি। এটা আর এসি। বিসি প্লাস এবি মানে কি এসি। এসি। তাহলে দেখো টর্ক যখন বলছি মানে দুটো বলের জন্য যখন ভ্রামক বলছি, একদম টোটাল দ্বন্দ্বের ভ্রামক যখন বলছি, সেটা অ্যাকচুয়ালি কি ওই দ্বন্দ্বের যে কোনো একটা বল, দ্বন্দ্ব মানে কি দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল, তার যে কোনো একটা বল আর ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, এটাই হয়ে গেল আমাদের টর্ক। তার মানে কি এদের মধ্যবর্তী দূরত্ব এসি আর যে কোনো একটা বল এফ, এফ আর এসি এই দুটোর গুণফলটাই হচ্ছে আমাদের টর্ক। সবার ডাউট ক্লিয়ার হয়েছে? এই টর্ককে আমরা টাও দিয়ে ডিনোট করি, এই যে চিহ্নটা টি এর মতো উল্টো দিকে বাঁকা না, এটাকে টাও বলে, এটা গ্রিক লেটার। তাহলে টাও সমান আমরা কি দেখলাম না এ আর বি, এটাকে এসি, এই পুরোটাকে যদি আমরা আর বলি, মানে এই এসি পুরো দূরত্বটাকে যদি আর বলি, তাহলে আর ক্রস এফ। টর্ক একটা ভেক্টর রাশি। এখান পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো। আমি খুব স্লো পড়াচ্ছি যাতে বুঝতে পারো, কঠিন চ্যাপ্টার পড়াচ্ছি যেন স্লো পড়াচ্ছি। সিলেবাস নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। ভালোভাবে সিলেবাস শেষ হবে এই গ্যারান্টি আমি দিচ্ছি। বলে যে আজকে খুব কম পড়া হলো, এইটুকু পড়া হচ্ছে, এইসব ভাবার কোনো দরকার নেই। সিলেবাস ভালোভাবে শেষ করব আমি, কিন্তু যেটা পড়াচ্ছি সুন্দরভাবে বুঝবে, যতক্ষণ না বুঝতে পারবে জিজ্ঞেস করবে। এইখান পর্যন্ত বোঝা গেছে? তাহলে বলো টর্কের একক কি হবে? নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার, ডাইন সেন্টিমিটার। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? ঠিকই বলেছো। টাও সমান ফুট পাউন্ডার। ফুট পাউন্ডার, একদম পাউন্ডার ইন্টু ফুট বলতেই পারো। তাহলে ইউনিট, ইউনিট কি না বলের একক আর সরণের একক, তাহলে নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার, পাউন্ড নয় পাউন্ড ডাল ফুট, এইভাবে আমরা বলতে পারি। চলো মাত্রা বলো দেখি, টর্কের মাত্রা কি হবে? বলের মাত্রা, সরণের মাত্রা, বলো বলো বলো, ঝিলাম বলো দেখি। এল কিউব টি টু দি পাওয়ার -2। আর কেউ কিছু বলবে? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছিল। এল স্কয়ার বল তো বল কি ছিল? ভর ইন্টু ত্বরণ। কেরকম বোঝা যাচ্ছে? ভর ইন্টু স্যার। ত্বরণ, এটা হচ্ছে আমাদের বল, এর সাথে আমরা গুণ করেছি সরণ এল, তার মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে আমাদের টর্ক। টর্কের মাত্রা পেয়ে গেছি। এবার দেখো আমরা রৈখিক গতি আর কৌণিক গতি যখন পড়ছিলাম, আবার একবার আমি বলে দিই যারা নতুন তাদের জন্য, রৈখিক গতি, বৃত্তীয় গতি কি সবার পড়া হয়ে গেছে না কারো বাকি আছে? বৃত্তীয় গতি কার বাকি আছে বলো, যার বাকি আছে বলো একদম। হ্যাঁ বাকি আছে স্যার আমার তোমার? ভালো করে হয়নি।
হ্যাঁ ভালো স্যার। করে হয়নি হয়নি। আমাদের। মোটামুটি হয়েছে তো, তোমার একদমই হয়নি, কোনো চাপ নেই, আমি আমি বলে দেবো, আমি এখনই বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ধরো রৈখিক গতিতে কি হয়, আমরা একটা বিন্দু এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছাই, তাহলে এখানে আমরা সরণ যেটা বলি সেটা হচ্ছে এই দুটো পজিশনের মধ্যে দূরত্ব, যেটাকে আমরা বলছি আর বা এক্স, যা খুশি বলতে পারো, এস বলে থাকো অনেক সময়, একমাত্রিক গতিতে যখন তোমরা লিখেছো এটাকে এস বলে ডিনোট করেছো, এস বলো এক্স বলো যা খুশি বলো। রৈখিক গতিতে যেটা আমাদের এস, কৌণিক গতিতে সেটা কি হয় না, একটা ঘূর্ণন অক্ষর সাপেক্ষে ঘোরে, মানে আমাদের ধরো কেউ এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, এই এ বিন্দু থেকে সে বি বিন্দুতে এসে পৌঁছালো, দেখো তার রৈখিক সরণ বললে কিন্তু আমাদের এ বি এই দূরত্বটা, আর কৌণিক সরণ বললে এই অ্যাঙ্গেলটার কথা বলবো, থিটা, যতটা অ্যাঙ্গেল সে গেল, তাহলে এটাই হচ্ছে তার কৌণিক সরণ। রৈখিক গতিতে যেটা আমরা বলেছি সরণ, কৌণিক গতিতে সেটা বলবো কৌণিক সরণ। রৈখিক গতিতে যেটা বেগ, বেগ কি বলো বলো, বেগ, ভি। হ্যাঁ ভি সমান ডিএস ডিটি, তাই তো। তার মানে রৈখিক গতি যেটা আমরা বলছি বেগ, যেটা অ্যাকচুয়ালি সরণ বাই সময়। যদি কারো ডাউট থাকে একদম বলবে, কারণ আমি বৃত্তীয় গতি চ্যাপ্টার আবার পড়াবো, সেই সময় আরো ক্লিয়ার হবে, আমি কিন্তু যেটা লাগবে পরবর্তীকালে সেটা বলে দিচ্ছি। কৌণিক গতিতে যেটা হবে তাহলে কি, দেখো রৈখিক সরণ এটা কি ছিল, রৈখিক সরণ এস, এস ছিল আমাদের রৈখিক সরণ, থিটা হচ্ছে কৌণিক সরণ, ভি কে যদি আমরা বেগ বলি, ওমেগাকে বলবো কৌণিক বেগ। কৌণিক বেগ মানে কি না, কৌণিক সরণ বাই সময়, ডি থিটা ডিটি। আচ্ছা রৈখিক গতিতে যেটা অ্যাক্সিলারেশন বলেছি সেটা অ্যাকচুয়ালি কি, ডিভি ডিটি। তার মানে d2s dt2, এগুলো যদি বুঝতে কারো সমস্যা হয় বলবে। এইখানে আমরা সেটাকে বলবো কৌণিক ত্বরণ, যেমন এটা ছিল রৈখিক বেগ, কৌণিক বেগ, রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, এটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। আলফা সমান কি হবে তাহলে, বেগের কৌণিক বেগের পরিবর্তন বাই সময়, d2 ওমেগা dt2। দেখো অমৃতা বুঝতে পারছো, বোঝা যাচ্ছে? ওটা ডি টু থিটা। হ্যাঁ না থিটা, ও ঠিক 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 একদম ঠিক, কারণ ওমেগা সমান কি ডি থিটা ডিটি, তার মানে d2 থিটা dt2। দেখো বুঝতে পারছো কিনা, বোঝা গেছে? ডাউট থাকলে বলো। অমৃতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অমৃতা, আচ্ছা আচ্ছা এইবার বলো, আমরা আর কি কি জানতাম, টাইম। আচ্ছা বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের একটা সমীকরণ পেয়েছিলে, বল সমান কি ছিল নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, ভর ইনটু ভর ত্বরণ। ইনটু। হুম। এইখানে বল যেটা, দেখো রৈখিক গতিতে বল কি কাজ করছিল, আমাদের রৈখিক সরণ ঘটাতে সাহায্য করছিল। কৌণিক গতির ক্ষেত্রে, বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘোরাতে, মানে কৌণিক সরণ ঘটাতে কে সাহায্য করছে, টর্ক। আমরা তো দেখলাম টর্ক কি আমাদের ঘোরাতে সাহায্য করছে। তাহলে রৈখিক গতিতে বলের যা ভূমিকা, কৌণিক গতিতে টর্কের একই ভূমিকা। আর রৈখিক গতির ক্ষেত্রে তার মানে কি, অ্যাক্সিলারেশন যেটা, কৌণিক গতির ক্ষেত্রে এটা কি হবে আলফা। তাহলে এই ভরের একটা টার্ম আসবে, এটা সম্বন্ধে আমরা এরপরেই আলোচনা করব। এইটাকে আমরা বলছি জড়তা ভ্রামক, আই। মানে রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল, কৌণিক গতিতে সেটা কি বললাম, টর্ক। রৈখিক গতিতে যেটা বল, কৌণিক গতিতে সেটা টর্ক। রৈখিক গতিতে যেটা অ্যাক্সিলারেশন, রৈখিক গতিতে যেটা অ্যাক্সিলারেশন, কৌণিক গতিতে সেটা আলফা। রৈখিক গতিতে যেটা ভর,
সেটা কিসের সাথে ইকুইভ্যালেন্ট? কৌণিক গতির নতুন একটা টার্ম যেটাকে আমরা বলছি মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক, এটা সম্বন্ধে আমরা আলোচনা করব, এখনো করিনি। তাহলে কার্যের সমীকরণ কি দেখেছিলে তোমরা? কার্যের ইকুয়েশন কি? কার্য বলো বলো, রৈখিক গতিতে কার্য সমান কি? আরে কার্যের ইকুয়েশন বলো, বসে কি আছো? পড়েছি তো আমি। বল ইন্টু বলের অভিমুখে বস্তুর সরণ। ব্যাস, তাহলে বল ইন্টু সরণ। তাহলে আমরা যদি কৌণিক গতির ক্ষেত্রে কার্য বলি, বলের জায়গায় কি লিখবো? টর্ক। আর সরণের জায়গায়, এখানে যেমন এটাকে ডিএক্স বলছিলাম, এফ ডট ডিএক্স বলছিলে, ডি ডব্লিউ সমান, তাহলে এখানে ডি ডব্লিউ সমান কি হবে? টাও ডট, সরণের জায়গায় কি লিখবো? কৌণিক সরণ, ডি থিটা, একদম। ডব্লিউ সমান টাও ইন্টু ডি থিটা। চল, বললেই মেনে নেবো, স্যার বলছে মেনে নেবো, ওরকম একদম হবে না। তাহলে আমরা এটা প্রুফ করে দেখাবো যে হ্যাঁ সত্যি এটা হয়। চলো দেখি। বলছে মানেই মেনে নেব না, সব সময় আসবে কেন? ওয়াই? আচ্ছা, তাহলে ধরো আমাদের একটা বস্তু ছিল, এরকম একটা বস্তু ছিল। এবার এর এখানে একটা বিন্দু এ আর এখানে একটা বিন্দু বি। তুমি দুটোতে দুটো বল প্রয়োগ করছো। কিরকম বল প্রয়োগ করছো? এইদিকে বল প্রয়োগ করছো এফ, এইদিকেও বল প্রয়োগ করছো এফ, তবেই তো বস্তুটা ঘুরবে। তাহলে আমাদের অরিজিনাল যে রেখাটা ছিল এ বি, এ আর বি যে রেখা ছিল, সেটা এখন কি হয়েছে? এইরকম হলে বস্তুটা ঘুরে যাবে। কিরকম ঘুরবে বলো দেখি? ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? যদি এটা কোন দিকে ঘোরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এই বিন্দুর সাপেক্ষে যদি ভাবো, তাই তো? এবার বলো তাহলে পরের মুহূর্তে কিরকম চলে গেছে না, এই এ বিন্দুটা কোথায় চলে আসছে? এইখানে চলে আসছে, ধরলাম এ ড্যাশ, আর বি বিন্দুটা চলে গেছে এইখানে। মানে বস্তুটা এখন অন্যরকম হয়ে গেছে, এরকম এরকম একটা জায়গায় চলে এসেছে, এরকম ঘুরে গেছে, বস্তুটা ঘুরে গেছে। তাহলে আমাদের এখন এ ড্যাশ আর বি ড্যাশ, এই দুটো হচ্ছে এ আর বি এর নতুন পজিশন। তাহলে একটা জিনিস বলো, যে প্রথম ক্ষেত্রে ওই উপরের দিকে যে বলটা, বি বিন্দুতে যে বলটা প্রয়োগ করছো, তার জন্য আমাদের কৃতকার্য কত হবে? ডব্লিউ ফর দ্য ফোর্স অ্যাট বি পয়েন্ট। বল ইন্টু সরণ, সরণ কত? বি বি ড্যাশ। কারো ডাউট থাকলে বলো, ঠিক আছে? এবার বলো এ বিন্দুতে বস্তুটার জন্য বলটার জন্য কৃতকার্য কত হবে? বল ইন্টু সরণ। তোমরা বলবে বলের অভিমুখে সরণ হওয়ার কথা ছিল, তাই তো? অ্যাকচুয়ালি এই বলটা এইদিকেই ক্রিয়া করছিল, মানে এ এ ড্যাশ বিন্দুটা, মানে এইটা এরকম এই যেদিকে বলটা প্রয়োগ হচ্ছে সেই দিকেই তো বস্তুটা ঘুরবে। স্পর্শক বরাবর বলটা কাজ করছিল। তুমি যদি পয়েন্টটাকে এখানে আনতে চাও তো নিয়ে আসো, এটা এ ড্যাশ পয়েন্ট। চলো
এ ড্যাশ পয়েন্টটা এখানে, বি ড্যাশ পয়েন্টটা ওখানে, আর এ ড্যাশ পয়েন্টটা এখানে। এটা হচ্ছে এদের এইদিকে বল প্রয়োগ যেহেতু হচ্ছিল, তুমি বলবে অ্যাকচুয়ালি বলটা যেরকম চেঞ্জ হবে ওই বস্তুটাও ঘুরতে থাকবে। জটিল হয়ে গেল ছবিটা নাকি? ঘুরে আসছি। ধরো এই একটা বস্তু ছিল, এই বস্তুটা দুটো পয়েন্ট নিয়ে নাও, এ পয়েন্ট আর বি পয়েন্ট। এবার আমাদের কি হচ্ছে না, এটা এইখানে চলে আসছে আর এটা এইখানে চলে আসছে, বি ড্যাশ আর এ ড্যাশে চলে আসছে। তাহলে কি হবে, বস্তুটা ঘুরে যাবে। বস্তুটা এখন ঘুরে গেছে, এটাকে রোটেট করানো যাবে? এইখানে রোটেট হবে না। দেখো এটা কিরকম হয়ে গেছে, সরি এটা বি পয়েন্টটা ওখানে চলে গেছে, মানে এই বস্তুটা এখন এরকম হয়ে গেছে। এইরকম ঘুরে গেছে, বুঝতে পারছো যে বস্তুটা এইভাবে ঘুরে গেছে। বি পয়েন্ট এখানে চলে এসেছে বি ড্যাশ পয়েন্টে, এ পয়েন্ট এখানে চলে এসেছে এ ড্যাশ পয়েন্টে। তাহলে এই দিকে বল প্রয়োগ হচ্ছিল আমাদের এফ, আর এই দিকেও বল প্রয়োগ হচ্ছিল এফ। ডাউট থাকলে বলো, ঠিক আছে? তাহলে প্রথম যে বস্তুটা ছিল, প্রথমের যে বলটা এফ বি পয়েন্টে বলের জন্য কৃতকার্য কত হবে? এফ ইন্টু বি বি ড্যাশ। বোঝা যাচ্ছে? আরে বলো, কিছু না বোঝা গেলেও বলো, না বোঝা গেলেও বলো। কোনো রেসপন্স করছো না, চলো আমি আবার ঘুরে বলছি। এইখানটা আসলে এইখানে ছবিটা আঁকতে আমার একটু সমস্যা হচ্ছে। এই একটা বস্তু ছিল, এই পয়েন্টটা ছিল এ পয়েন্ট, এই পয়েন্টটা ছিল বি পয়েন্ট। কিছুক্ষণ তুমি যখন বল প্রয়োগ করেছিলে বি বিন্দুটা চলে এসেছে এখানে বি ড্যাশ পয়েন্টে, আর এ বিন্দুটা চলে এসেছে এখানে এ ড্যাশ পয়েন্টে। তাহলে বলো বি বিন্দুতে প্রযুক্ত বলের জন্য কৃতকার্য কত হবে? বল ইন্টু সরণ, এইদিকে বল এফ, এদিকে বল এফ, তাহলে বি বি ড্যাশ। এইবার তোমরা বলো যে এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য কৃতকার্য কত হবে? এটা তোমাদের কাজ, বলো এ বিন্দুতে প্রযুক্ত বলের জন্য কৃতকার্য কত হবে? লাইনে আছো না নেই তোমরা? এফ ইন্টু এ এটা হ্যাঁ, এফ ইন্টু এ এ ড্যাশ। বুঝতে পেরেছো বাকিরা? তাহলে টোটাল কার্য কত হবে? ডব্লিউ এ প্লাস ডব্লিউ বি। এটা বলো দেখি, কেরামত বলো, টোটাল কার্য কত হবে? বলো বলো, কি হবে? a plus b a dash plus Plus? b b dash এবারে বলো দেখি এ এ ড্যাশ প্লাস বি বি ড্যাশ। এটা ঠিক আছে, এটা বলেছো। এবারে এইটা যে থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে থিটার সাথে বি বি ড্যাশ আর ওবির কি সম্পর্ক আছে? থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা জানো? চাপ কত? বি বি ড্যাশ আর ব্যাসার্ধ ওবি। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই পাশের অ্যাঙ্গেলটাও থিটা হবে।
তাহলে আরেকটা জায়গা থেকে থিটা কত পাচ্ছ, এ এ ড্যাশ বাই ও এ। তাহলে বলো এ এ ড্যাশ সমান কত হচ্ছে, নিচের সমীকরণটা দিকে এ এ ড্যাশ সমান কত পাচ্ছ, থিটা থিটা ইনটু ইনটু এ ও। ভেরি গুড, ও এ, হ্যাঁ এ ও একই ব্যাপার। আর বলো এটা বলো বি বি ড্যাশ কত হবে, থিটা থিটা ইনটু ও বি। ওবি ও বি। এবার এই থিটা কমন নিয়ে নাও, থিটা কমন নিয়ে নিলে কি পাচ্ছ, এফ থিটা এও প্লাস ওবি বা বিও, এও প্লাস বিও এই দূরত্বটা টোটাল কত, এবি এবি। তাহলে এফ থিটা ইন্টু এবি। আচ্ছা এফ ইন্টু এবি এটাই কি ছিল, টর্ক। যে কোনো একটা বল আর তাদের মধ্যবর্তী দূরত্বটাই ছিল টর্ক, আর থিটা। দেখো কার্য সমান তাহলে আমরা কি পেয়ে গেলাম, যেমন ছিল এফ ডট এস, তেমনি বলের জায়গায় কি পেয়ে গেলাম টর্ক, আর এসের জায়গায় থিটা। কারো অসুবিধা আছে বলো, কার্য সমান টর্ক ইনটু কৌণিক সরণ। বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এবার আমরা সে একটা জড়তা ভ্রামক বলে টার্ম বলছিলাম না, সেটা সম্বন্ধে আজকে একটু ধারণা নিয়ে নেই, পরের দিন ডিটেলসে পড়বো। ধরো আমাদের এরকম একটা এই একটা বস্তু এইরকম একটা অ্যাক্সিস সাপেক্ষে ঘুরছে। ধরো এর ভেতরে অনেকগুলো পদার্থ আছে, মানে অনেকগুলো কণা আছে, অসংখ্য কণা নিয়ে গঠিত হবে তো, M1 M2 ভরের কণা, M3 ভরের কণা, এরকম চলতে থাকবে n তম Mn। তাহলে তাহলে বলো যদি এই ঘূর্ণন অক্ষ থেকে M1 এর দূরত্ব আমাদের R1 হয়, ঘূর্ণন অক্ষ থেকে M2 ভরের দূরত্ব R2 হয়, ঘূর্ণন অক্ষ থেকে M3 ভরের দূরত্ব R3 হয়, এরকম ভাবে ঘূর্ণন অক্ষ থেকে Mn ভরের দূরত্ব Rn হয়। ব্যাপারটা বুঝেছো কি? চলো দেখাই আমি, ঘূর্ণন অক্ষটা কার? বলছি, চলো দেখাচ্ছি। ধরো এই একটা জিনিসকে আমরা ঘোরাচ্ছি এরকম, কার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে এইরকম। তাহলে এইখান থেকে এর যে দূরত্ব, ধরো এখানে একটা ভর আছে যেটার ভর M1, তাহলে এখান থেকে এর ভর এটা হচ্ছে R1, এটা যদি M2 হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে M2। বুঝা যাচ্ছে? তাহলে এর প্রত্যেকটা ভরের যে দূরত্ব এই ঘূর্ণন করে যেটা সাপেক্ষে ঘুরছে, এই যদি অন্য একটা অ্যাক্সিস সাপেক্ষে ঘুরতো, ধরো এইরকম ঘুরছে এইরকম, তাহলে এই অ্যাক্সিস থেকে দূরত্ব হতো, মোটামুটি যার সাপেক্ষে ঘুরছে সেই অ্যাক্সিস থেকে দূরত্বগুলো আমি বলছি। চলো ছবিতে দেখাই। দেখো ঘুরছিল কোন অ্যাক্সিস সাপেক্ষে, না এই পাশে দিয়ে যে অ্যাক্সিসটা আছে এর সাপেক্ষে। বস্তুটা এটা, বস্তুর অনেকগুলো কণা আছে M1 M2 M3 M4 Mn, তাহলে এদের প্রত্যেকটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব R1 R2 R3 এরকম বলছি। দেখো এটা বোঝা গেছে। এবার দেখো কোন একটা বস্তু যখন সরণ হয়, আমরা একদম ভেরি ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিলাম, প্রথমে চলন আর ঘূর্ণন এই দুটো পড়েছিলে। চলনে কি হতো, ধরো এখানে একটা বস্তু আছে এ বিন্দু থেকে মাধ্যমিকেও পড়েছো, ধরো এ ড্যাশ বিন্দুতে এসেছে, এখানে বি বিন্দু থেকে বি ড্যাশ বিন্দুতে এসেছে, আর সি বিন্দু থেকে সি ড্যাশ বিন্দুতে এসেছে। তাহলে যদি আমাদের চলন হয় তাহলে এ ড্যাশ সমান বি ড্যাশ সমান সি ড্যাশ, হবে কি হবে না?
হবে তো? এটা চলন ট্রান্সলেশনের ক্ষেত্রে মনে পড়ছে, এরকম কিছু পড়েছো? কি ঝিলাম এরকম পড়েছো কিছু? পড়েছো এরকম যে এটা বুঝতে পেরেছো? আরে না বুঝতে পারলে বলো। যখন বস্তু এখান থেকে এখানে যাচ্ছে, এ ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে আসছে, পজিশন 1 থেকে পজিশন 2 তে আসছে, তখন এ বিন্দুটা যদি এ ড্যাশ বিন্দুতে আসে, বি বিন্দু যদি বি ড্যাশ বিন্দুতে আসে, সি বিন্দু যদি সি ড্যাশ বিন্দুতে আসে, তাহলে আমাদের এ এ ড্যাশ, বি বি ড্যাশ আর সি সি ড্যাশ সমান হয়, হয়তো? হ্যাঁ স্যার, সমান হয়। হয়। আচ্ছা, ঘূর্ণনের ক্ষেত্রে কি হয়? ধর একটা বস্তু এরকম ঘুরছে, এইরকম ধরো ঘুরছে, তাহলে দেখো এই এ বিন্দুটা এখানে এ ড্যাশ বিন্দুতে আসছে, তারপরে এ ডবল ড্যাশ বিন্দুতে আসছে, এখানে বি বিন্দুটা বি ড্যাশ বিন্দুতে আসছে, তারপর আরো আসছে, তাহলে এখানে কি এ এ ড্যাশ আর বি বি ড্যাশ সমান হবে? হবে কি? না, এখানে সমান হবে না। হবে না। এখানে কোনটা সমান হয়? দেখো অ্যাঙ্গেল সমান হয়। এখান থেকে ধরো আমরা ঘূর্ণন অক্ষ থেকে যদি অ্যাঙ্গেল ভাবি, এটাও যদি থিটা অ্যাঙ্গেল করে, এটাও থিটা অ্যাঙ্গেল করবে, ঠিক কি না? বোঝা যাচ্ছে? ধরো কিছুক্ষণ পরে এখানে এসেছে, তাহলে দেখো এখানে আমাদের অ্যাঙ্গেল বলতে, আমরা যদি এইখান থেকে একটা লাইন টানি এই, আর এইখান থেকে একটা লাইন টানি এই, দেখো এই বিন্দুটাও যতটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, এই উপরের বিন্দুটাও দেখো একই কোণ উৎপন্ন করছে, তাই তো? তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর কৌণিক সরণ সেম হয়, আর চলনের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর রৈখিক সরণ সেম হয়। এই ব্যাপারে কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে দেখো কৌণিক সরণ যদি সেম হয়, তাহলে কৌণিক বেগও সেম হবে। ধর একই সময়ে টি সময় তো এখান থেকে এখানে এসেছে, তার মানে ওমেগা এর এই এ বিন্দুর যা ওমেগা, বি বিন্দুরও তাই একই ওমেগা হবে, থিটা বাই টি। ওমেগা এ সমান ওমেগা বি হবে একই। আর যদি তুমি আলফা ভাবো, কৌণিক ত্বরণ, সেটাও সমান হবে ঘূর্ণনের ক্ষেত্রে। প্রত্যেকটা বিন্দুর কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক সরণ সেম হয়, কিন্তু রৈখিক ত্বরণ, রৈখিক বেগ, রৈখিক সরণ আলাদা হতে পারে। বোঝা যাচ্ছে? ডাউট থাকলে বলো, আর না ডাউট থাকলেও বলো যে বোঝা গেছে। গেছে কি যায়নি? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের একটা সম্পর্ক ছিল, কি ছিল? এ সমান আর আলফা, এটা সবাই জানো। ভি সমান আর ওমেগা, এস সমান আর থিটা। রৈখিক গতির সাথে কৌণিক গতির এই সম্পর্কগুলো ছিল। যদি কারো ডাউট থাকে বলো, কোনো অসুবিধা, আমি ব্যাখ্যা করে দেবো। কেউ যদি না জেনে থাকো বলো, আমি বুঝিয়ে দেবো। স্যার বুঝিয়ে দেন। হ্যাঁ, এই তো এরকম বলবে তো, একদম নিশ্চিন্তে বলবে। চলো, ধরো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে,
থাকার পথে করেছে। ধরো এখানে এ বিন্দু থেকে কি হলো, এ বিন্দু থেকে সে বি বিন্দুতে এসেছে, সে যে কোণটা উৎপন্ন করছে এই থিটা, থিটা সমান কি হয়, চাপ বাই ব্যাসার্ধ। এটা জানো? এটা সবাই জানো তো, না এটা জানো না? এটা যদি না জানো তাও বলো। এটা হয়তো চাপ কোনটা, এবি, আর ব্যাসার্ধ আর। আর তাহলে এবি সমান, এবিটাই কি, আমরা যদি এই থিটাটাকে খুব ক্ষুদ্র ধরি তাহলে এটাই আমাদের রৈখিক সরণ ভাবতে পারি। তাহলে রৈখিক সরণ এস সমান আমরা কত পেলাম, আর ইন্টু থিটা। এটা সম্বন্ধে কারো সমস্যা আছে? এবার দেখো তুমি যে ডেরিভেটিভ করো এটার, ডিএস ডিটি সমান কি, আর তো কনস্ট্যান্ট, দেখো আর এর কোনো চেঞ্জ নেই, প্রত্যেকটা বিন্দুর জন্য আর সেম, ব্যাসার্ধ সেম, তাহলে আর কনস্ট্যান্ট, এটা কি হবে ডি থিটা ডিটি। আর ডিএস ডিটি মানে কি, বেগ এ ভি, ভি। আর ডি থিটা ডিটি মানে ওমেগা। যদি এটা কারো বুঝতে অসুবিধা থাকে বলো। কেরামত বোঝা গেছে কি, না বোঝা গেলে বলো, বোঝানোর আরো পদ্ধতি আছে। স্যার অন্য পদ্ধতিতে বলুন। আচ্ছা ঠিক আছে, চলো, বুঝতে না পারলে বলবে। ধরো টাইম দিয়ে ভাগ করে দিচ্ছ, বেগ মানে কি, সরণ বাই সময়, তাহলে এই পাঁচটাকেও আমরা ভাগ করতে পারি। আর সরণ বাই সময় মানে কি, বেগ, আর তো আমাদের কনস্ট্যান্ট, থিটা বাই টি কত, কৌণিক বেগ, ভি সমান আর ওমেগা। দেখো বুঝতে পেরেছো না পারোনি বলো, এখনো বলো। হ্যাঁ স্যার পেরেছি। এইবার দেখো মানে ডেরিভেটিভটা যাদের হয়নি তাদের এই প্রসেসটা বুঝতে একটু সমস্যা হতে পারে, ওই জন্য এই প্রসেসটা আমরা বলে থাকি। আর ডেরিভেটিভটা যাদের হয়ে গেছে মোটামুটি তারা এটা বুঝতে পারবে। আবার দেখো এই বেগকে যদি সময় দিয়ে ভাগ করো, বেগ পরিবর্তনের হারই কি, ত্বরণ, তাহলে ভি বাই টি সমান কি হবে, আর ইন্টু ওমেগা বাই টি। ভি বাই টি কত, অ্যাক্সিলারেশন, অ্যাক্সেলারেশন আর ওমেগা বাই টি আলফা। কৌণিক অ্যাক্সিলারেশন, আর আলফা। দেখো আমরা যেগুলো বলছিলাম পেয়ে গেছি, এস সমান আর থিটা, ভি সমান আর ওমেগা, আর এ সমান আর আলফা। তাহলে আমরা কি কি পেয়েছি না, রৈখিক সরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ, রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ, রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ। এই নিয়ে কারো সমস্যা আছে? না স্যার। কারো সমস্যা নেই? আচ্ছা চলো, ধরো আমাদের এই রকম একটা বস্তু আছে যেটা আমরা প্রথমে যেরকম বলছিলাম এরকম একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, m1 ভরের বস্তু r1 দূরত্বে আছে, m2 ভরের বস্তু r2 দূরত্বে আছে, m3 ভরের বস্তু r3 দূরত্বে আছে, এইরকম। তাহলে আমাদের এই বস্তুগুলোর উপর বল কত কাজ করছে, দেখো এরা যদি আমাদের m1 ভরের বস্তু যদি a1 ত্বরণে থাকে, m2 ভরের বস্তু যদি a2 ত্বরণে থাকে, m3 ভরের বস্তু যদি a3 ত্বরণে থাকে, তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্র, বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে m1 ভরের বস্তুর উপর বল F1 সমান কি হবে, m1 F2 সমান কি হবে, m2 a2, F3 সমান m3 a3, এরকম চলতে থাকবে।
তাহলে এইবার তোমরা বলো দেখি যে m1 ভরের উপর প্রযুক্ত বলের জন্য এই ঘূর্ণনক্ষ সাপেক্ষে বলের ভ্রামক কত হবে? G1 কত হবে? আমরা কি জানি বলের ভ্রামক কি? বল ইনটু ঘূর্ণনক্ষ থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ তাহলে বলো G1 কত হবে? F1 into R1. ব্যাস F1 ইনটু R1, F1 ইনটু R1। আচ্ছা F1 সমান কি লিখে রেখেছি? M1 A1, A1 দেখো A সমান কি R আলফা, আর আলফাটা সবার জন্য সেম, তাহলে A1 সমান R1 আলফা। দেখো M1 R1 স্কয়ার আলফা। সবচেয়ে কঠিন চ্যাপ্টার পড়ছি, ফলে বুঝতে না পারলে অবশ্যই বলবে। G1 টা কি হবে? বোঝা গেছে? G1 বোঝা গেছে সবার? কারো ডাউট থাকলে বলো। কেরামত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঝিলাম বুঝতে পেরেছো? হ্যাঁ। অমৃতা, হ্যাঁ স্যার। রাকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বলের জন্য এবার আমরা যদি ভাবি, এটা তো একটা বলের জন্য হলো, তাহলে এবার সবগুলোর জন্য কি হবে? যোগ হয়ে যাবে। হ্যাঁ Gn, তাহলে বলো G1 কত হচ্ছে? M1 R1 স্কয়ার আলফা। G2 কত হবে দেখি বলো? M2 R2 স্কয়ার আলফা। হ্যাঁ, কারণ আলফা সবার জন্য সেম, কৌণিক বেগ কৌণিক সরণ সব সেম ছিল, আমরা দেখালাম একটু আগে। কারণ M3 R3 স্কয়ার আলফা এরকম করে চলতে থাকবে, Mn Rn স্কয়ার আলফা। তাহলে দেখো আমরা এখানে কি কমন নিতে পারি? আলফা কমন নিতে পারি। M3 R3 স্কয়ার চলতে থাকবে। আচ্ছা এই যে ব্র্যাকেটের ভেতর যেটা লিখলাম, এটাকে আমরা এরকম লিখতে পারি না, সামেশন mi ri স্কয়ার, পারি কি? হুম দেখো বোঝা গেছে? যে বুঝতে পারেনি বলো। হ্যাঁ। আমাকে যেন জিজ্ঞেস করতে না হয়, তোমরাই বলবে যে স্যার বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করবো যে বুঝতে পারোনি, তবে তোমরা বলবে, এরকম না হয়। বুঝতে না পারলে একদম নিঃসংকোচে বলবে। তাহলে দেখো আমরা জি যেটা টোটাল জি, এটাই হচ্ছে আমাদের টর্ক। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম টর্ক টাও সমান, এই টর্কটা এটা কি না, এই একটা টার্ম পেলাম, তার সাথে আলফা পেলাম। আমরা কি জানি বল সমান ভর ইনটু ত্বরণ, আর এখানে টাও সমান কি পেয়েছি না, এরকম একটা পেয়েছি সামেশন mi ri স্কয়ার ইনটু আলফা। তাহলে এটাই কি কৌণিক গতিতে ভরকে রিপ্রেজেন্ট করছে, এটাই হচ্ছে আমাদের জড়তা ভ্রামক। তাহলে আমরা আই সমান কি পেলাম না, সামেশন mi ri স্কয়ার। বোঝা যাচ্ছে? ডাউট হতে পারে, ডাউট হওয়া স্বাভাবিক, বলো। স্যার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই চ্যাপ্টার যদি বোঝা যায় তাহলে সব চ্যাপ্টার বোঝা যাবে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন চ্যাপ্টার। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা একটু সবগুলো যোগ লিখতে পারি, বা এটাকে ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারি আর স্কয়ার ডিএম। এটা সম্বন্ধে আমরা পরে ডিটেলস আলোচনা করব।
জাস্ট জড়তা ভ্রামক সমান সামেশন এমআই আর আই স্কোয়ার, এখান পর্যন্ত আজকে জেনে রাখো। জড়তা ভ্রামক নিয়ে আমরা পরের দিন ডিটেলসে আলোচনা করব। আজকে যতদূর পড়া হলো এখান পর্যন্ত সবাই দেখে আসবে, যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গা আবার বলবে, আমি আবার বোঝাবো। ঠিক আছে, চলো আজকে এখানেই থাক। তোমরা আগের চ্যাপ্টারের প্রবলেম গুলো করার চেষ্টা করবে, আর যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে পরের দিন। ঠিক আছে, চলো।